আসসালামু আলাইকুম দর্শক। হ্যাঁ, কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের খাবারের আয়োজনটা হচ্ছে আমাদের গিফটের। তো আমি বাসায় ছিলাম না, হসপিটালে ছিলাম। আমার এক বান্ধবী খাবারের আয়োজনটা পাঠিয়ে দিয়েছে। তো সে নিজের হাতেই রান্না করেছে আমাদের জন্য, নিয়ে এসেছে। আমি জানিও না, আমি আবার দুপুরে এসে জোহরের নামাজ পড়ে রান্না করে বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করে কেবল শুইছি, আর এমনি খাবার দাবার নিয়ে ভাবি উপস্থিত হয়ে গেছে। তো যাই হোক, সকলে ভাবির জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, তার শারীরিক অবস্থাও তেমন একটা ভালো না, সবাই তার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাকে নেক হায়াত দান করুক। আজকের এই খাবারের আয়োজনটা কেমন হয়েছে বলবেন, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তার সাথে সাথে আমার এই ভিডিওর মাঝখানে কিছু সুন্দর সুন্দর বাণী থাকে, এই বাণীগুলো শোনার জন্য বলবো। তো আমরা তো আমাদের নিজের ভাষা অনেকেই বলি, নিজের কথা বলি। তো যতক্ষণ নিজের কথা বলবো, নিজের ভাষা বলবো, নিজের কথায় চলবো, নিজের পায়ে হাঁটবো, ততক্ষণ পর্যন্ত একটু আল্লাহ আল্লাহ রাসূলের কথাগুলো শুনি। আর খাবার দাবারের ভিডিও, যেহেতু খাবার দাবারের আইটেম তো অবশ্যই থাকবে। এই যে এখানে করলা ভাজি আছে, তারপরে হচ্ছে এটা হচ্ছে রুই মাছ ভুনা, মাখা মাখা রুই মাছ ভুনা। তারপরে হচ্ছে আছে ওইটা গরুর মাংস ভুনা। এটা হচ্ছে মানে খুব সুন্দর করে মাখা মাখা করে এটা গরুর মাংস ভুনা করেছে এই বাটিতে। খুব লোভনীয় লোভনীয় লাগতেছে, আমার তো খেতে ইচ্ছা করতেছে। তো যেহেতু ভিডিও করতেছি। আর এটা হচ্ছে একটা বাইম মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছে, এটাও খুব টেস্টি টেস্টি হয়েছে, খুবই অথেন্টিক, মানে খুব ভালো লাগছে খেতে। আর এটা হচ্ছে করলা ভাজি, এটা হচ্ছে পোলাও, পটল ভাজি, আস্তে আস্তে পটল ভাজি কেচে কেচে করেছে। পোলাওটা ওনাদের ক্ষেতের ধানের পোলাও, এটা এত স্মেল, এত ঘ্রাণ, অসাধারণ লাগছে আমার কাছে, অসাধারণ। মানে হাতের জিনিসের কোনো বিকল্প হয় না। হাতের জিনিস তো হাতেরই জিনিস, এটা একটা সত্যি কথা। হাতের জিনিসের কোনো বিকল্প নেই। আর এই ছোট্ট বাটিতে হচ্ছে করলা ভাজি, এই করলা ভাজি। তো এই হচ্ছে আজকে আমাদের গিফটের আয়োজন। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারা কারা এরকম গিফটের খাবার খান অবশ্যই আমাকে বলবেন। তবে হ্যাঁ, নিজেদের কাছ থেকে কোনো গিফট পাইনি। আমার বাবা মারা যাওয়ার পর থেকে কেউ কোনো গিফটের খাবার আমার বাসায় নিয়ে আসেনি। আমার বাবা থাকতে একটা দুইটা দিন না, সপ্তাহে এমন কোনো দিন বাদ নেই যে বড় একটা বাটি আছে আমাদের, সেটা আমি আরেকদিন ভিডিওতে দেখাবো। এটা ভরে ভরে আমার আব্বা আমার জন্য এরকম খাবার নিয়ে আসতো, বিভিন্ন আইটেমের রান্না করে। আমার বাবা, আমার মা না কিন্তু, আবার ভুল করবেন না, আমার মা না, আমার বাবা, ঠিক আছে? তো আমার বাবা আমার ঘুমের সাথী, খেলার সাথী, তারপরে হচ্ছে খাওয়ার সাথী, সব কিছুই হচ্ছে বাবা। তো এরকমভাবে যারা খাও, যারা চলো, যারা ফিরো, তারা অবশ্যই এই কমেন্ট বক্সে জানাবে। আসলে যাদের বাপ নাই তাদের কিচ্ছু নাই। আমরা তো কৃষিকাজ থেকে ধরে মাটি কাটা পর্যন্ত বাবার সাথে করছি। ধান কাটা, খেতে যাওয়া, মাছ ধরা, তারপরে টঙ্গীর বাজারে যাওয়া, তারপরে গরুর যে ঘাস কাটা, এগুলো সব কিছুই আমার আব্বার সাথে করছি। তো করতে 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 একটা সময় নিজের হাতটাই শক্ত হয়ে গেছে। আস্তে। তো যারা এরকম গিফট পেয়ে থাকো তাহলে তারা অবশ্যই বলবা। আর বাবা মানে হচ্ছে গিফট। জানি না কার বাবা কেমন, আমার বাবা সম্পূর্ণ আলাদা। কারণ আমার বাবা খুব ফ্যাশনেবল ছিল, মানে এটা কেউ না দেখলে বুঝতো না। আর যারা দেখেছে তারা বুঝতে পারবে। একটু শৌখিন ছিল, সে সবসময় একটু শৌখিন ছিল, সোজা কথা, স্মার্টনেস, খুব শৌখিন। তো যাই হোক, দেখতে থাকেন আজকের এই ভিডিওটি কেমন হলো আয়োজনে। এই আয়োজন, ছোট্ট একটু আয়োজনে অনেক বড় খুশি, অনেক বড় আনন্দ, ভালো লাগতেছে আমার কাছে।
তাই একটু ভিডিও করলাম। স্মৃতি জড়িত কিছু জিনিস রেখে দিতে হয়, তাই আমিও স্মৃতি জড়িত কিছু জিনিস অ্যালবামে এখন থেকে রেখে দিব। আর এটা চিরজীবন থাকবে, এটা মিস হবে না। তো দেখা যাক কি হয়। কথায় আছে না, আপনের চেয়ে পর ভালো, তার চাইতে জঙ্গল ভালো। তা ঠিকই, জীবনে অনেক আপন লোকের সাথে চলছি, কিন্তু কখনো আন্তরিকতা তেমন পাইনি। তবে পরের কাছে সবচেয়ে ভালো এবং সৌন্দর্য আচরণ, ব্যবহার, কথাবার্তা এবং সব দিক দিয়ে সহযোগিতা পেয়েছি। সব আর্থিক সহযোগিতাও যদি বলেন, সেটাও আমি অপরের কাছ থেকে পাইছি, আপনজনদের কাছ থেকে পাইনি। একদম এক কথায় বাক্য বলতে পারি, একদম এক কথায়। ঠিক আছে, সামনে একটু ওয়াজ আছে, ওয়াজটা শুনে যাবেন। সংক্ষিপ্ত একটা ওয়াজ দিব, সেই ওয়াজটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আর প্রত্যেকটা ভিডিওর পিছনে একটা করে ওয়াজ থাকবে, ছোট বড় থাকবে। আমরা তো এমনিও আলোচনা করি, তার মধ্যে যদি একটু রান্নার ভিডিওর মধ্যে আমি একটু একটু করে ইসলামিক আলোচনা ছাড়ি। আর যেহেতু আমার একটা ইসলামিক চ্যানেল আছে, সেটাও আমি ধরবো আরও কিছুদিন পরে। এটা একটা প্রসেসিংয়ের মধ্যে যাওয়ার পরে আমি ওই চ্যানেলটাকে হাত দিব। তবে মাঝে মাঝে ওইখানে আমি ভিডিও আপলোড করি, চাইলে ওখান থেকে পুরোপুরি তাফসিরটা শুনে আসতে পারেন ইনশাআল্লাহ। তো শুনতে থাকেন সামনের এই ওয়াজটা, কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখতে থাকেন, শুনতে থাকেন, সরি। আর এতক্ষণ যারা মনোযোগ সহকারে আমার এই পুরো ভিডিওটা দেখলো এবং কমেন্ট শেয়ার করলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে দেখতেছে অবশ্যই শেয়ার করে দিবে, কমেন্ট করে দিবে, কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হলো। একটু স্কিপ করে গেলাম, তার কারণ হচ্ছে আমি এখানে একটি মেয়ের আলোচনা দিব। যে মেয়েটি একদম প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছে, কিন্তু সে খুব পারিশ্রমিক এবং অথেন্টিক। তো তার কথাগুলো একটু শুনেন এবং মন্তব্যগুলো জানাবেন। আমি ওয়াচটা আর দিলাম না আজকে এই মেয়েটার কথাগুলো দিচ্ছি। তো মেয়েটার হেডলাইন আমি দিয়ে দিলাম, কে আমাকে বিয়ে করবে, একটু শুনুন। করে না, আমার অনেক বান্ধবীরা আমার সাথে যারা পড়তো তারা অনেকেই আস্তে আস্তে বিয়ে হয়ে যায়। কিন্তু ওই যে বললাম যে কালো রং সবাই পছন্দ করে, কালো মানুষ কেউ পছন্দ করে না। মানুষের বাড়িতে যখন আপনি কাজ করেন, সেরকম কি ধান কাটার কাজ করেন? হ্যাঁ, ধান কাটার কাজও করি আমি। সে ছেলেদের সাথে একদম ছেলেদের সাথে। আপনাকে একই টাকা দেয়, একই পারিশ্রমিক দেয়? না, মেয়েদের তো টাকা অবশ্যই কম, কিন্তু ওরা যে বস্তা বয় সেই বস্তা আমি বই। আপনার মা এখনো মেম্বার? হ্যাঁ, আমার মা এখনো রানিং মেম্বার। মেম্বারের মেয়ে নদীতে মাছ মারে জীবিকা নির্বাহ করার জন্য। হোয়াট আ স্টোরি! এর জন্য কখনো আমার বাড়িতে ওইভাবে বিয়ে শাদী আসেনি। তো এটা নিয়ে আপনার খারাপ লাগে না? অবশ্যই খারাপ লাগে। আমি যখন রাতে ঘুমাইতে যাই তখন আমার টেনশন করে ঘুমাতে হয় যে কাল সকালে আমি কি করব, কি খাবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সব সময়ের মতো সেই দোয়া প্রার্থনা করে শুরু করছি। আপনি যদি মনে করেন আপনার জীবনের গল্পটি হাজার লক্ষ মানুষের জন্য অনুপ্রেরণা হতে পারে, তাহলে আপনি আমাদেরকে মেইল করতে পারেন, কিংবা আপনি আমাদেরকে সরাসরি ফোনও করতে পারেন। আপনার মেইল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দুটোই আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো আমি কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে যিনি আমার সঙ্গে আছেন, চলুন তার সঙ্গে একটু পরিচিত হই। নাম কি আপনার? আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ রেখা খাতুন। বয়স কত রেখা? আমার বয়স 26-27। 27 প্লাস। জি। জন্ম জেলা কোথায় আপনার? আমার জেলা নাটোর, সিংড়া থানা। নাটোরের সিংড়া থানা থেকে আসছেন আপনি গল্প বলার জন্য? জি। কতক্ষণ লাগে আপনাদের ওখান থেকে আসতে? আমাদের ওখান থেকে এখানে আসতে প্রায় 6 ঘন্টা। 6-7 ঘন্টা লাগে না? কখনো বাবার সাথে হাত ধরে স্কুলে যেতে পারিনি। কেন, কি হয়েছে, কেন পারেন নাই? মানে আমরা 2 বোন, আসলে বাবা একটু আমাদের 2 বোন দেখে একটু অবহেলাও বেশি করতো। বাবা কি করতেন? বাবার পেশা কি ছিল? উনি ইন্টারডিস্ট্রিক্ট ড্রাইভার ছিলেন, কিন্তু আমাদের দ্বিতীয় পক্ষ ছিল আমার আম্মা। আচ্ছা, ওনার দ্বিতীয় বিয়ে ছিল এবং সেটা হচ্ছেন আপনার মা। জি। কি চালাতেন? ট্রাক চালাতেন। ট্রাক ড্রাইভার। জি। তারপর আমাদের পরিবারে মানে সংসার চালানোর মতো আমার আব্বা ওইভাবে খরচপাতি দিত না। আমার মা মানুষের বাড়িতে কাজ করতো।
আর সে সময় আমার বোন আমাকে, আমি অনেক ছোট ছিলাম, আমাকে দেখাশোনা করতো আমার বোন। হুম। মা সারাদিন মানুষের বাসায় কাজ করতো, আমি ছোট মানুষ, আমাকে তো দেখাশোনা করা লাগবে। তো আমি আস্তে আস্তে বড় হলাম, স্কুলে যাওয়া শিখলাম, আমার বোনই আমাকে হাত ধরে নিয়ে যেত। আমার বোনও তখন সারাদিন রান্না বাড়া করা লাগতো, মাকে একটু ভাত সাজায় দিতে হতো। মানুষের বাড়িতে কাজ, ওখানে তো খেতে দেয় না, বাসা থেকে খাবার নিয়ে যেতে হয়। গ্রামে মানুষের বাড়িতে কাজ বলতে কি ধান মানুষের, হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ, মানে রান্না বাড়ার থেকে শুরু করে হচ্ছে যে, তারপরে আমরা তো গ্রামের মানুষ, যখন ধানের সময় আসতো ধান নেওয়া কাজ করতে হতো, ফল শুকানে। Right. গ্রামে কিন্তু ওই শহরের মতো কিন্তু সিস্টেম না। না, গ্রামে মানুষের বাড়িতে কাজ মানে খুবই অল্প অর্থ। জি। এমন হতে পারে একবেলা খাবার দিয়ে দিল, একবেলার জি। খাবারের বিনিময়ে সকালবেলার কাজটা করে দিল, এরকম খুবই একেবারে কম। জি, তারপরে আমি দেখছি আবার আমাকে রেখে আমার বোনও মানুষের বাসায় গিয়ে কাজ করতো। সকালে যায় বাসি কাজ, যেগুলো থালা বাসন মাজা, উঠান ঝাড়ু দেওয়া, হুম। এইসব কাজ করে দিত। তারপরে এসে আমাকে খাবার খাওয়াতো, স্কুলে জি। পাঠাতো। আমি যখন বড় হলাম, একটু বোঝা শিখলাম, আমি ক্লাস 4-এ বা 5-এ পড়ি। হুম। তখন হচ্ছে যে আমি আসলে তখন থেকেই আমিও মানুষের বাড়িতে তখন থেকেই কাজ করি। মাঠে ঘাটে ধান লাগানোর থেকে শুরু করে ধান কাটা, হুম। তারপরে হচ্ছে যে জমি পরিষ্কার করা, আগাছা পরিষ্কার আর কি, হুম। পেলেট মারা, এইসব কাজ আমিও করতাম, ধান নিতাম। সবাই তো ওইভাবে ভালো ব্যবহার করে না, আমি আমার বোনের সাথেও খারাপ ব্যবহার করতে দেখছি। তারা অনেক উচ্চস্বরে কথা বলে, হুম। মাঝে মাঝে বলে কে বলেছে আমাদের বাসায় কাজ করতে আসতে, ওহো। এরকম ধরনের কথা বলতো। আমার মা হচ্ছে যে মানুষের বাসায় কাজ করতো, আমার এই বিষয়টা অনেক খারাপ লাগতো। তখন আমি আমার খরচ চালানোর চেষ্টা করলাম, যে আমার যে পড়াশোনার যে খরচটা, এটা আমি নিজেই উপার্জন করব। তখন থেকে আমি পরিশ্রম করি। কোন ক্লাসে থাকা অবস্থায় এটা? আমি ক্লাস 4-এ তখন থেকে কাজ করি। বর্ষার সময় মাছ ধরি, এবং যখন খরা তখন আমি জমিতে কাজ করি। আচ্ছা, তো এই মাছ ধরা কি মানে একেবারে সেই অর্থে মাছ ধরা? আমরা তো ছোটবেলায় যারা গ্রামে বড় হয়েছি টুকটাক মাছ ধরেছি। না, আমি হচ্ছে যে আমি আমার জন্যেই, যে আমার খরচটা চালাবো, স্কুলে যাওয়া, স্কুলটা আমার বাসা থেকে প্রায় 2-3 কিলো দূরে। ওখান থেকে আমার স্কুলে যাওয়ার ভাড়া ছিল প্রতিদিন 10 টাকা করে, যাওয়া আসা 20 টাকা লাগতো। তারপরে স্কুলে গিয়ে কি ভ্যানে? জি, ভ্যানে যেতাম, কাঁচা রাস্তা ছিল। আচ্ছা, তো তখন থেকে আমি নদীতে মাছ ধরি, বিলে মাছ ধরি। এই মাছ কিভাবে ধরতেন? এই মাছ আমি হাত দিয়েই ধরতাম, তখন আমার কোনো জাল ছিল না, হাতাই ধরতাম ডুব দিয়ে আর কি। ওরে বাবা, কি নদী? এটা হচ্ছে যে ওই যে নদীতে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, নাম কি নদীর এই এটা? কবিতা, আসলে ওইটা তো গুড় নদী ধরে, আমরা হচ্ছে যে ওই নদীর পাশেই আমার বাসা, একদম নদীর সাথেই। আচ্ছা আচ্ছা, তো এই নদীর দেখেই উনি এটা জি কবিতাটা জি লিখেছিলেন। জি, ওই নদীতেই। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি। সেই ছোটবেলায় পড়েছি। সেই নদীতে আপনি মাছ ধরতেন ডুবে ডুবে। হ্যাঁ, ক্লাস 4-এর পড়াশোনা চালানোর জন্য। স্কুল থেকে এসে বইটা রেখে আমি নদীতে নামতাম মাছ ধরতে। আচ্ছা, প্রায় 2-3 ঘন্টা মাছ ধরতাম, ধরে বিকেলে ওই মাছ আমি আবার বাজারে নিয়ে যেতাম। ওরে বাবা, বাজারে নিয়ে যেয়ে বিক্রি করে আমি আসতাম বাসায়। তারপর? আমি ওই টাকা দিয়ে কিছু টাকার বাজার করতাম, আবার আমার স্কুলে যাতায়াত খরচটাও রাখতাম ওই টাকার মধ্যেই। আচ্ছা, কতক দিন হচ্ছে যে 40 টাকা, কতক দিন 50 টাকা, মানে আমাদের গ্রামের মধ্যে মাছের দাম অনেক সাশ্রয়ী। আচ্ছা, তো এইভাবেই আমি হচ্ছে যে যখন ক্লাস 6-এ পড়ি, সেই সময় আমার বোনের হচ্ছে যে বিয়ের কথা চলে। পড়াশোনা করার পর আমি পড়াশোনার পাশাপাশি আমি হচ্ছে যে এমনিতে গ্রামের মধ্যে আমি ছেলেদের সাথেই ফুটবল খেলতাম। হুম, ফুটবল খেলতাম মানে মাঠে, ওইভাবে মাঠ তো নাই, জমিতে, যখন জমি ধান টান কাটা হয়ে যায় তখন আমি মাঠে যেতাম, সবাই খেলতো, আমার ভালো লাগতো। আর আসলে কাজের ক্ষেত্রে আমি সময় পেতাম না, কিন্তু অবসর টাইমে একটু খেলাধুলা তো সবারই ইচ্ছা হয়, হুম। আমি তখন খেলাধুলাও করতাম। পরে আমি যখন ক্লাস 6-এ, তখন আমি বিকেএসপি টাইল দিয়ে আমাদের নাটোর শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম না করলে রেজাল্ট খুব খারাপ হয়। আমি যখন কলেজে পড়ি তখন আমি আর ওই ধান টান কাটিনি। হুম। তখন ইয়ে করতাম যে আপাতত হাত খরচ চালানোর জন্য আমি সন্ধ্যাবেলা পানিতে নামতাম মাছ ধরতে। কি বলেন? সন্ধ্যার থেকে প্রায় 8টা-9টা পর্যন্ত মাছ ধরে, রাতের বেলা? রাতের বেলা ডুবে ডুবে? ডুবে ডুবে মাছ ধরে, একটা ছোট জালি ছিল, ওর মধ্যে আমি মাছ মানে তাজা রাখতাম, রেখে সকালে ওই মাছ নিয়ে আমি আড়তে দিতাম। ওই মাছ নিয়ে হাতে ধরা মাছ? আর হ্যাঁ, হাতে কি ধরা পরিমাণ মাছ ধরেন আপনি হাতে? হাতে ওই 12 মিশালি মাছ, টেংরার থেকে শুরু করে, আমার এরকমও রেকর্ড আছে, আমি একদিনে 27টা বাইম মাছ ধরছি হাত দিয়ে। সেই দিন আমাকে সাইজ কেমন এগুলার? 4-5টা 1 কেজি হবে। বাইন মাছ হ্যাঁ।
ধরা তো এটা কিন্তু হাত দিয়ে হাত চিরে দিত, চিরে দেয়। একদম রক্তাক্ত হয়ে যেত, সাপে কামড় দিত, মানে মাছ মনে করে সাপও ধরতাম। ধরা সাপ তো এই জন্য তেমন কিছু হতো না। হ্যাঁ তো সন্ধ্যার সময় মাছ ধরতেন? হ্যাঁ, সন্ধ্যার সময় ধরে মাছ আরো তো ধরতাম। দিতেন, ওই টাকা দিয়ে আপনার পড়াশোনা? হ্যাঁ, ওই টাকা দিয়ে আমি এদের কলেজে যেতাম। কলেজে তো আমাদের মানে প্রাইভেট কলেজ, কলেজের বেতন মাপ নেই। হয়তো কি আমি এরকম হচ্ছে যে তো আসলে আমি বাসায় কখনো ভয় বলতে পারিনি, কারণ এইভাবে বলতে পারিনি যে আমার পরিবারে তো আমি ছাড়া আমার মায়ের কেউ নেই। আমি চাচ্ছিলাম যে আমি হচ্ছে যে যেখানেই আমার বিয়ে হয় সেখানে আমি আমার মাকে নিয়ে, কারণ আমার মায়ের তো কেউ নেই, আমার মাকে নিয়ে আমি থাকতে চাই। তো ওর বাসায় জানানোর পরে ওর বাসা থেকে একদমই না, যে সঙ্গে সঙ্গে না করে হ্যাঁ দিয়েছে? সঙ্গে সঙ্গে না করে দেয়। পরে ও ও আমাকে বলে যে এরকম, আমি তাহলে কি করব, আমি তো আমার পরিবারের বিরুদ্ধে যেতে পারবো না, আমি পরিবারের বড় সন্তান। তখন ওর বাসা থেকে অন্য ভালো ফ্যামিলি দেখে ওর বাসা থেকে ওর বিয়ে দিয়ে দেয়। কি করতে ছেলে? আইটিতে জব করতো, পাশাপাশি হচ্ছে যে বাসায় জমি জমা আছে দেখাশোনা করতো। আপনার বিয়ে শাদী আসে না গ্রাম অঞ্চলে? বিয়ে শাদী বলতে এই কারণেই আসে না, আমি এই যে এইভাবে চলাফেরা করি, ছেলেদের মতো ড্রেস পরি, খাল বিলে মাছ মারি, কাজ করতে গেলে তো অবশ্যই ছেলেদের সাথেই আমার কাজ করতে হয়। এই জন্য কখনো আমার বাড়িতে ওইভাবে বিয়ে শাদী আসেনি। এটা নিয়ে আপনার খারাপ লাগে না? অবশ্যই খারাপ লাগে। আমি যখন রাতে ঘুমাইতে যাই তখন আমার টেনশন করে ঘুমাতে হয় যে কাল সকালে আমি কি করব, কি খাবো। এটা কি এখনো আছে? হ্যাঁ, এখনো, কারণ আমার মায়ের এখন বয়স হয়েছে, মা একটু অসুস্থ, মা ওইভাবে আর পরিশ্রম করতে পারে না। আপনার মা কি এখনো মেম্বার? হ্যাঁ, এখনো মেম্বার। আর আপনার কি বাড়ি ঘর? আমার বাড়ি ঘর ওই যে সরকারি ঘর, ওইটাই। খাস জমিতে যেটা আছে? জি, ওইটাই। এখনো টিনের চাল ফোটে? এখনো হ্যাঁ, টিনের চাল। একটাই ঘর আপনার? একটাই ঘর। কি বলেন, বাংলাদেশের সব মানুষ দেখবে কিন্তু এই ভিডিও। আপনার বাড়িতে চলে যেতে পারলো? হ্যাঁ, সমস্যা নেই। আশেপাশে কয়টা বাড়ি ঘর আছে? 7-8টা বাড়ি হয়েছে। তার মানে তো আশেপাশে পুরো ফাঁকা জায়গা? হ্যাঁ, নদীর ধারে? নদীর ধারে। বিদ্যুৎ গেছে ওখানে? হ্যাঁ, এখন বিদ্যুৎ আছে। কিভাবে সময় কাটে আপনার? একটা ছোটখাটো বিজনেস করি। ওই আপনার পেজ দিয়েই? হ্যাঁ, আমার কিসের page- বিজনেস? এটা হচ্ছে যে এই যে সিজনাল হচ্ছে যে ফ্রুটস গুলা। কয় টাকা লাভ হয় এতে? এই সিজনেও আমি প্রায় 1-150 মণ আম সেল দিছি আপনার পেজ থেকে? জি। আমি চেষ্টা করেছি আমি নতুন আরেকটা বিজনেস দাঁড় করে নেয়ার, মানে পার্টনারে। আমার তো সেই অ্যাবিলিটি নাই যে আমি 10 লাখ টাকা দিয়ে আমি হচ্ছে যে একটা বিজনেস দাঁড় করাবো। সামান্য কিছু ইয়ে দিয়ে আমি হচ্ছে যে দাঁড় করতে চাচ্ছি একটা বিজনেস। আমার সাথেও আরো অনেকেই আছে। আমার স্বপ্ন আমি ভবিষ্যতে এমন জায়গায় যাইতে চাই, আমাকে দেখে সবাই যেন অনুপ্রাণিত হয় যে এই মেয়ে যদি এই জায়গায় যাইতে পারে তাহলে আমরা কেন পারবো না। কারণ আমি এইবারও হচ্ছে যে আমি সিজনাল বিজনেসের মধ্যে আমি শুটকি, মানে আমার নিজের মারা মাছ মাইরে আমি শুটকি তৈরি করেছিলাম। এই শুটকি থেকে আমি মিনিমাম প্রায় 1 লাখ টাকা আমি বিক্রি করছি। 1 লাখ টাকার মধ্যে যে টাকা আমার প্রফিট ছিল, মানে লাভের টাকা দিয়ে, এই বছরও আমি প্রায় 30 জন শিশুকে, ইতিম বাচ্চাদের যাদের বাপ নাই মা নাই, তাদেরকে আমি ঈদের পোশাক কিনে দিছি আমার টাকা দিয়ে। কারণ আমি এমনভাবে বেড়ে উঠেছি, আমি কখনো ঈদের নতুন পোশাক পাইনি, আমি কখনোই ঈদের নতুন পোশাক পরে আমি ঈদ করতে পারিনি। আমি ঈদের পোশাক চাইলে বলে যে তুমি যদি ঈদের পোশাক নাও তাহলে আমরা ঈদের দিন ভালো খাইতে পারবো না। তখন আমি ঈদের পোশাক আর পরিনি। আমার মা কান্না করছে যে সবাই খাবি ভালো মন্দ, আমরা খেতে পারবো না, তখন আমি আর ঈদের পোশাক নিইনি। তাই আমি চাই যে আমি যেভাবে মানুষ হচ্ছি, সমাজের আর ইতিম বাচ্চারা যাতে এইভাবে মানুষ না হয়। আপনি এই অনুষ্ঠানে এখানে আসলেন কিভাবে, মানে যোগাযোগ করলেন কিভাবে? আমার ডিরেক্টর আছে, উনি যোগাযোগ করছে আপনাদের সাথে ইমেইলের মাধ্যমে। আপনি কখনো দেখেছেন আমার এই ভিডিও? জি ভাইয়া, আমি আপনার প্রোগ্রাম দেখি। ওই নাটোরের ওই জায়গায় বসে দেখেন এগুলো? জি, নাটোরের ওই জায়গায় মেয়েদের কাছে আমি আমার এই গল্প পৌঁছা দিতে চাই, যারা অল্পতেই সুসাইড করার সিদ্ধান্ত নেয়। আমাদের সমাজে ভালোবাসার মানুষকে না পায় সুসাইড করে, ভালো খায় ভালো পরে তারপরেও সুসাইডের সিদ্ধান্ত নেয়। কিন্তু আমি যে পর্যায় থেকে উঠে আসছি, আমার গল্প যদি তারা শুনে, তারা জানে, আমি মনে করব যে ওরা অবশ্যই অনুপ্রেরণা পাবে। লাস্টের এই কথাগুলোই আমাদের আজকের এই জীবনের গল্পটা কাছ থেকে কিন্তু অনেকেই সফলতা নিয়ে গেছে। আমার কিছুই বলার, কারণ আপনি অনেক বিশ্বাসের একটা জায়গা। আমাদের রেখাকে আর আমার জন্য দোয়া করবেন, আমি যে পথে আছি জীবনের সবচাইতে হার আল্লাহ সময়গুলো যাতে আসবে, আমার 25 থেকে দ্বারাই 26 কোনো বছর মানুষের জীবনে ক্ষতি না করায়, ইনশাআল্লাহ সবসময় যেন মানুষের ভালো সে কিছু হয়তো করতে স্বামী পারে। সংসারে আছে। প্রিয় দর্শক শ্রোতা, শেষ হলো আজকের গল্প। অথবা সবাই অনেক ভালো থাকুন, নিরন্তর প্রচেষ্টায় থাকুন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, চাকরির জন্য দৌড়াদৌড়ি করছে, এরকম একটা সময়। সেখানে কিছু না থাকার পরেও জীবন নিয়ে যে চিন্তাটা, আমি একদিন আমার জীবনটাকে আমার অনেক বান্ধবীরা আমার সাথে যারা পড়তো তারা অনেকেই আস্তে আস্তে বিয়ে হয়ে যায়,
কিন্তু রেখা ওই যে হয়তোবা বললাম যে কালো যখন আপনি এই গল্পটা দেখছেন রং তখন সবাই সে পছন্দ নদীতে আবার করে, মাছ কালো ধরছে, মানুষকেও পছন্দ বেঁচে করে। থাকার জন্য সে মানুষের চেষ্টা বাড়ি- করছে, অসংখ্য ধন্যবাদ মাকে এই নিয়ে সুখী মেয়েটিকে, হবার যারা জন্য চেষ্টা শুনলেন করছে। তারা অবশ্যই এই চেষ্টা জানাবেন কেমন